আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চর্চিত একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং শুরুটা বলতে চাই আসলে ডাব্লিউডাব্লিউই নিয়ে। যারা রেসলিং দেখেন, ডাব্লিউডাব্লিউ যারা ফ্যান্স রয়েছেন, তারা খুব ভালো মতনই জানেন ছোটবেলায় অন্তত আমি যখন রেসলিংটা দেখা শুরু করেছিলাম তখন কিন্তু আমি ভাবতাম যে এটা সত্যিকারের মারামারি, কোনো সাজানো নাটক নয়। সত্যি সত্যিই একজন একজনকে মারছেন, জেতার চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত কেউ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছেন, কেউ হেরে যাচ্ছেন, অনেক ধরনের নাটক। এবং ছোটবেলা থেকেই যে জিনিসটা সত্য জেনে আমি বড় হচ্ছিলাম, একটা সময় এসে জানতে পারলাম সেটা আসলে একটা সাজানো নাটক। এবং এই নাটকটাই আমরা এন্টারটেইনমেন্টের ফর্ম হিসেবে গিলে গিলে খাচ্ছি। খুব একটা খারাপ লাগেনি সে ব্যাপারটা, কারণ ব্যাপারটা হচ্ছে রেসলিং দুনিয়াতে আপনাকে কিন্তু কোনোভাবেই বলা হবে না যে এটা সাজানো নাটক নয়, সত্যিও বলা হবে না, আবার নাটক যে নয় সেটাও বলা হবে না। তবে আপনি মোটামুটি জেনে যাবেন এটা একটা সত্য যে রেসলিং একটা সাজানো নাটক। যখন রেসলিংয়ের ইভেন্টগুলো না হয় তখন কিন্তু আপনি দেখতে পারবেন রেসলাররা একরকমভাবে বিহেভ করছেন, তারা একরকমভাবে রয়েছেন, অর্থাৎ তারা তাদের ক্যারেক্টারের মধ্যে নেই। এখন সব ধরনের স্পোর্টেই কি এই সাজানো নাটক ব্যাপারগুলো বিরাজ করে কি করে না, আলোচনাটা সেই জায়গাটা নিয়ে। এবং আলোচনাটা আমার খুবই খুবই ফেভারিট একটা স্পোর্ট ক্রিকেট, সেই ক্রিকেটটা নিয়ে। থাম্বনেলের টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই। অ্যান্ড স্পেশালি যেহেতু আমি প্রফেশনের সঙ্গে যুক্ত, আমি যেহেতু ধারাভাষ্যে যুক্ত আছি, 2018 সাল থেকে আমি ধারাভাষ্য দিচ্ছি এবং ক্রিকেট খেলা একেবারেই কাছ থেকে বল বাই বল দেখে সেই পুরো খেলাটার বিশ্লেষণ দেওয়ার বিষয়টা নিয়েই আসলে আমার কাজ। সেই জায়গা থেকে যদি বলি আপনাদেরকে যে অনেক সময় চোখের সামনে এমন কিছু দেখতে হয় যেটা আসলে বিশ্লেষণ করা যায় না, বিশ্লেষণের ঊর্ধ্বে চলে যায়। একটা ক্রিকেট ম্যাচ কমেন্ট্রি দেওয়ার আগে যে ধরনের প্রস্তুতিটা নিতে হয় একজন ধারাভাষ্যকারের, সেটা আসলে বলে শেষ করা যাবে না। প্রচুর প্রস্তুতি নিতে হয়, পরিসংখ্যানগত দিক থেকে প্রস্তুতি নিতে হয়, যে খেলোয়াড়রা সেই ম্যাচে ইনভলভ রয়েছেন তাদের বিষয়ে আলাদা করে একটা ধারণা রাখতে হয়, তাদের স্ট্রেংথস, তাদের উইকনেসেস, তাদের মাইন্ডসেটটা কেমন। তাদের সঙ্গে কথা বলে নিতে পারলে তো আরও ভালো, যে তারা আসলে কি মাইন্ডসেট নিয়ে খেলতে নামেন। এবং এই বিষয়গুলো আসলে কমেন্ট্রিতে খুব ভালোভাবেই সাহায্য করে। যখন ম্যাচটা চলতে থাকে তখন দুয়ে দুয়ে চার মেলানো সম্ভব হয় যে হ্যাঁ, তার মেন্টালিটি এমন, তার খেলার ধরন এমন, তিনি এরকমই করতে পারেন এবং সেইভাবেই সেই ধারাতে তিনি পারফর্ম করে যাচ্ছেন। সমস্যা যেটা হয়ে দাঁড়ায় একজন কমেন্টেটরের জন্য, যখন একটা ম্যাচের পরিস্থিতি আপনি দেখছেন এবং একটা ধারণা আপনার মধ্যে রয়েছে ম্যাচটা এদিকে যেতে পারে বা এরকম কিছু হতে পারে, আপনার সব ধরনের পরিসংখ্যান, আপনার সব ধরনের অ্যানালাইসিস বলে ম্যাচটা সেদিকে যাওয়ার কথা, এবং তারপরও লজিকের বাইরে গিয়ে এমন কিছু ঘটনা যদি ঘটে যায় মাঠের মধ্যে, তখন কিন্তু আপনি নিজেও অ্যাজ এ কমেন্টেটর বুঝতে পারবেন না যে কিভাবে এই ঘটনাটাকে ডিসক্রাইব করবেন। কি ঘটছিল সে প্লেয়ারের মাথায়, কি হয়েছিল বোলার আর ব্যাটারের মধ্যে, ফিল্ডাররাই বা কি করছেন। পুরো ম্যাচের গতিপথ বদলে যাওয়ার মতো কোনো কোনো ঘটনা যদি ঘটে যায় তখন কিন্তু আপনার চোখে পড়বে ব্যাপারটা। সাধারণ দর্শক হিসেবেই চোখে পড়ার কথা, অ্যাজ এ কমেন্টেটর আরও বেশি চোখে পড়ে এবং সেটাকে ডেসক্রাইব করতে হলে আরও বেশি কষ্ট করতে হয়, কারণ আমরা নিজেরাও তখন লজিক খুঁজে পাই না যে কি কারণে এই ঘটনাটা ঘটলো। যাই হোক, যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং। এই বিষয়গুলো নিয়ে প্রচুর প্রচুর কনস্পিরেসি থিওরিজ তো আমাদের মাথায় ঘোরাফেরা করতেই থাকে। তবে যখন একটা অফিসিয়াল রিপোর্ট চলে আসে কোনো একটা টুর্নামেন্ট নিয়ে এবং সেই টুর্নামেন্টের স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং নিয়ে যখন স্পেসিফিক কিছু অভিযোগ উঠে আসে যেগুলোর প্রমাণও নাকি পাওয়া গিয়েছে, তখন কিন্তু আপনার কাছে মনে হতেই পারে যে যা দেখেছিলাম হয়তো সেটার মধ্যে একটা গলদ ছিল, যা অনুভূতি আমাদের ভিতরে কাজ করছিল সেই সময়টায় সেটা হয়তো সত্যি ছিল। যাদের ওপর আমাদের অগাধ বিশ্বাস ছিল যে তারা আসলে ক্রিকেটটা সেই প্রিন্সিপাল, সেই ভ্যালুজ নিয়ে খেলছেন, তারা হয়তো সেটা করছেন না, হয়তো খেলার আড়ালে অন্য কিছু ঘটছে। আপনার আমার মতো যারা ফ্যানস মূলত এই খেলাটার, যারা এই খেলাটাকে অন্যভাবে দেখতে পছন্দ করেন অ্যাজ আ পিওর ফর্ম অফ এন্টারটেনমেন্ট, সেই জায়গায় যখন একটু ইম্পিউরিটি চলে আসে তখন কি একটু মন খারাপ হয় না? তখন কি মনে হয় না যে আসলে কি নিয়ে এত অ্যানালাইসিস করছি, কি নিয়ে এত গবেষণা করছি, ব্যাপারটা তো অন্যরকম ঘটছে, অন্য কিছু আসলে এই খেলাটাকে ধাবিত করছে, খেলার মোড়টাকে ঘুরিয়ে দিচ্ছে। ক্রিকেটেও স্কিলস নয়, বরং অন্য কোনো কিছু। ইয়েস,
স্পট ফিক্সিং ধরাটা যদিও খুব একটা সহজ বিষয় নয়, যারা যারা এই ব্যাপারটার সঙ্গে খুব একটা অ্যাকোয়েন্টেড না, আমি নিজেও খুব একটা অ্যাকোয়েন্টেড নই, তবে তারপরও যতটুকু লজিক বলে সেটা হচ্ছে স্পট ফিক্সিং এমন একটা সিচুয়েশন যেখানে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে আপনি পূর্ব নির্ধারিত কিছু একটা করে দেবেন, যেটা কাউকে না কাউকে ফিনান্সিয়ালি কোনো রকম অ্যাডভান্টেজ দেবে, এবং সেটা সেই খেলোয়াড়টাকেও অ্যাডভান্টেজ দিতে পারে, সেই দলটাকে অ্যাডভান্টেজ দিতে পারে, যারা যারা এই ব্যাপারটা নিয়ে আসলে বেট করছেন তাদের নিয়ে একটা অ্যাডভান্টেজের সিচুয়েশনে আপনি চলে যেতে পারেন, সেরকম একটা বিষয় ডেফিনেটলি হতে পারে। তবে স্পট ফিক্সিং তার পাশাপাশি ম্যাচ ফিক্সিংয়ের কথা যদি বলি, সেটারও কিন্তু বেশ কিছু ইনস্ট্যান্সেস, বেশ কিছু গুজব আমরা কিন্তু শুনেছি, এবং ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টা তো আরও বিরাট আকারের একটা ব্যাপার। এখানে হয়তো একজন ইনভলভ থাকেন না, মাল্টিপল লেয়ার্সের মানুষজন ইনভলভ থাকেন, হয়তো প্লেয়াররা ইনভলভ থাকতে পারেন, অফিসিয়ালরা ইনভলভ থাকতে পারেন, মালিক পক্ষ ইনভলভ থাকতে পারেন, টিম ম্যানেজমেন্ট ইনভলভ থাকতে পারেন, কোচ ইনভলভ থাকতে পারেন, অনেক ধরনের ব্যাপার স্যাপার কিন্তু রয়েছে। তো যাই হোক, আমি এবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের কমেন্ট্রি করেছি, আমি এবছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কমেন্ট্রি করেছি। তবে রিসেন্টলি যে রিপোর্টটা আসলে বিসিবির কাছে গিয়েছে সেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল রিলেটেড একটা রিপোর্ট, এবং সেই জায়গাটাতে একাধিক সুস্পষ্ট অভিযোগ উঠেছে বিভিন্ন ধরনের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, মালিক পক্ষ এবং সেই সাথে এই ধরনের ক্রিকেট রিলেটেড যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গে জড়িত বেশ কিছু অভিযোগ আমরা কিন্তু দেখতে পেয়েছি বা আভাস পাচ্ছি। বিভিন্ন সাংবাদিকরা সেটা নিজেদের মতো করে অ্যানালাইসিস করে দিচ্ছেন, তবে আমার কাছে যেটা মনে হয় ফ্রম আ কমেন্টেটরস পয়েন্ট অফ ভিউ, আমার মতামতটা আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবং সেই জায়গাটা হচ্ছে একটা ডিস্ট্রাস্টের জায়গা, সেই জায়গাটা হচ্ছে একটা লজ্জার জায়গা, আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা জায়গা, যে আসলে এই স্পোর্টটাকে আমরা যতটা পিওর ভাবছি ব্যাপারটা কিন্তু আসলে ওরকম নয়। হয়তো মাঠের বাইরে এমন কিছু ঘটতে থাকে যেটা আমরা নিজেরা টের পাই না। এবং এই রিলেটেড আমার একটা পার্সোনাল কনস্পিরেসি থিওরি আছে, আমি জানি না আপনারা সবাই এটার সঙ্গে অ্যাগ্রি করবেন নাকি ডিসঅ্যাগ্রি করবেন। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার কিন্তু ফিক্সিং করতে হলে, আপনি যদি একজন খেলোয়াড় হন ফর এক্সাম্পল, আপনার কিন্তু সেই স্কিল সেটটা খুব ভালোভাবে থাকা লাগবে। আপনি যদি নিজেই একজন বাজে ক্রিকেটার হন বা বাজে একজন স্পোর্টস পারসন হন যার সেই স্কিলগুলো নেই, সেটাও কিন্তু একটা বড় বিপদ। একটা নাটক ঠিকমতো সাজাতে হলে বা একটা নাটককে সফল হতে হলে যেমন অভিনেতা অভিনেত্রীদের খুবই ভালো অ্যাক্টিং জানা থাকা লাগে, ভালো লেভেলের ক্রিকেটারদেরই আসলে সম্ভব, তাদের পক্ষেই আসলে সম্ভব ওই ফিক্সিংয়ের ব্যাপারটাকেও রিয়ালিটিতে নিয়ে আসা, মানুষকে চোখে ধুলা দিয়ে দেওয়ার বিষয়টা, সেই জায়গাটাতেও কিন্তু তারা একটা রোল প্লে করতে পারেন। অর্থাৎ আপনি যদি আমার মতো একজন ক্রিকেটার হন যিনি আসলে প্রফেশনাল ক্রিকেট কখনো খেলেননি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যদি বলেও দেওয়া হয় যে অমুক সময়ে অমুক কাজটা এভাবে করে করতে হবে, আপনি হয়তো সেটা এক্সিকিউট করতে খুব সমস্যায় আপনি পড়ে যাবেন। তবে যদি আপনি আসলেই একজন দুর্দান্ত লেভেলের ক্রিকেটার হন যার সব ধরনের স্কিল সেট আছে, তখন কিন্তু পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন নিজের মতো। আনফর্চুনেটলি আপনি যখন সেই স্কিলটা ব্যবহার করবেন একটা ফিক্সিংকে স্থায়িত্ব দেওয়ার জন্য বা একটা ফিক্সিংকে রিয়ালিটিতে পরিণত করার জন্য, নিজের দলকে জেতানোর জন্য যখন করবেন না, তখন কিন্তু ব্যাপারটা পুরোপুরি অন্যরকম হয়ে যায়। এবং এখন যেই ধরনের ক্রিকেটারদের নিয়ে অভিযোগ করা হচ্ছে বা যাদেরকে সামনে নিয়ে আসা হতে পারে, সামনের দিকে হয়তো আমরা নামগুলো এক্সপোজড হয়ে যাবে, সেই ব্যাপারটা হয়তো আমরা দেখতে পারি, এই জায়গাগুলোর মধ্যে আসলে খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা সিচুয়েশন আমরা দেখতে পাবো, যে যাদের কথা আমরা ইমাজিনও করতে পারিনি, যাদেরকে আসলে আমরা আমাদের আইডল হিসেবে জানি বা যাদেরকে আমরা খুব ভালো মানের ক্রিকেটার হিসেবে জানি, দেখা যাবে যে তারাই হয়তো বেশিরভাগ সময় ইনভলভ রয়েছেন এই ধরনের কর্মকাণ্ডে, কারণ তারাই এটা করতে সক্ষম, মাঠের ভেতরে তারাই এটা ইমপ্লিমেন্ট করতে সক্ষম। ভেরি ভেরি আনফর্চুনেট। যাই হোক, এখন অভিযোগ যখন হচ্ছে, জাস্টিস আমাদের পাওয়া প্রয়োজন। সেই কাজটা এখন কতদূর কি হয় সেটি দেখার বিষয়। এখন কারা কারা এক্সপোজ হয়ে যাবেন সেটাও আমি বুঝতে পারছি না। তবে অ্যাজ এ কমেন্টেটর আমরা যখন ম্যাচটা অবজেক্টিভলি দেখতে বসি বা সেটার বিশ্লেষণ আপনাদের সঙ্গে নিয়ে আসার চেষ্টা করি, সেই জায়গাটায় যখন এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে আমাদের চোখে তো পড়েই। তবে আপনারা আপনাদের ইন্টারেস্টিং কিছু গল্প শেয়ার করতে পারেন, আপনাদের কনস্পিরেসি থিওরি এই ভিডিওর কমেন্টসে আপনারা শেয়ার করে বলতে পারেন যে আসলে কোন কোন ম্যাচের কোন সিচুয়েশন দেখে বা কোন ম্যাচটা দেখে আপনাদের সন্দেহ হয়েছে ব্যাপারটা এরকম হতে পারে। অনেক সময় কিন্তু আমরা আমাদের কনস্পিরেসি থিওরিজ নিয়ে সামনে আসি, তবে এখন কিন্তু সেই লজিকটা নিয়ে আসারও প্রয়োজন আছে। অ্যাজ আ ডাব্লিউডাব্লিউ ফ্যান মাইসেলফ, আমিও কিন্তু অনেক ধরনের কনস্পিরেসি থিওরি ডাব্লিউডাব্লিউ নিয়ে দেই বা নিজের বন্ধুদের সঙ্গে গল্প করি। ক্রিকেটেও যে এরকম হতে পারে সেই বিষয়গুলো আপনাদের কোনো চোখে পড়েছে কিনা, এবং পড়ে থাকলে কোন কোন ঘটনাগুলো পড়েছে, কোন ব্যাপারগুলো আপনাদের মনে হয়েছে যে এভাবে হওয়ার কথা নয় কিন্তু হয়ে গেছে। কারণ আমরা ফ্যানস, আমরা খেলাটাকে এত ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করি যে আমাদের চোখকে ফাঁকি দেওয়া কিন্তু খুব সহজ কোনো কাজ নয়। তো যাই হোক,
ফিক্সিংয়ের এই ডামাডোল থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক, পুরো ক্রিকেট বিশ্ব বেরিয়ে আসুক। আমরা ক্রিকেট অ্যাট ইটস পিওরেস্ট ফর্ম দেখতে চাই, সেটাই আমাদের একমাত্র দাবি ক্রিকেটের ফ্যান্স হিসেবে। সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।